আমাদের এখান থেকে 10টা না 10টা 25 টাকা ছিল জংশনে। এখন বাজে 11টা 16 কিন্তু এখন অবধি ট্রেনের দায়িত্বে আছে, তারাই তো বারবার বলতেছে প্রত্যেকদিনই নষ্ট। তাহলে হ্যাঁ বললো তো, দেখো ব্লগারগুলো কেউ বলে না। দেখা নাই। হ্যালো এভরিওয়ান, আমি মিঠু আর মিঠুস কর্নার থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো 11ই মার্চ, এখন সকাল বাজে প্রায় 7টা। আর দেখছেন আমরা লাগেজপত্র একদম গুছিয়ে নিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি। এতক্ষণে ক্যাপশন দেখে তো বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। আগের দিন আমার দিদি তার 2 ছেলেকে নিয়ে চলে এসেছে, আর আমরা এবার যাচ্ছি জংশনের উদ্দেশ্যে। তো জংশন যাওয়ার পথে উদলাবাড়িতে একটি নতুন মন্দির স্থাপন হয়েছে এই ফেব্রুয়ারি মাসেই, খাটুর শ্যাম মন্দির। জানেন তো, মন্দিরটাতে না আমার আশাই হয়নি, তাই ভাবলাম যে যাওয়ার পথে যখন মন্দিরটা দেখলাম তখন দিদিকে বললাম চল মন্দিরটা দর্শন করে নিই, কারণ দিদি আবার কবে আসবে কোনো ঠিক নেই। আর কি বলবো বন্ধুরা, মানে মন্দিরটা এত সুন্দর বানিয়েছে, মানে যত বলবো মনে হয় কম হবে। বিশাল এলাকা জুড়ে মন্দিরটা স্থাপন হয়েছে। আর জানেন এই মন্দিরটা কিন্তু 1-2 দিনে না, বহু বছর ধরে মন্দিরটা তৈরি হচ্ছিল। আসলে যখন আমি নতুন বিয়ের পরে এসেছিলাম, যখন আমি উদলাবাড়িতে যেতাম তখন থেকেই দেখতাম যে মন্দিরটা তৈরি হচ্ছে। অবশেষে মন্দিরটা পুরোপুরি তৈরি হয়েছে। আর এখানে আমরা শিবের মাথায় জল ঢেলে একটু পূজাও করে নিয়েছিলাম। আপনারা যদি কোনো দিনও এদিকে আসেন তবে অবশ্যই মন্দিরটা দর্শন করে যাবেন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। তারপরে আমরা শিবের মাথায় জল ঢেলে পূজা পাঠ হয়ে গেল, প্রণাম করে ঠাকুরকে এবার আমরা রওনা দিলাম জংশনের উদ্দেশ্যে। এই জংশন যাওয়ার পথে মালবাজার থেকে শিলিগুড়ি আমাদের এই সাইড সিনারিগুলো ভীষণ সুন্দর লাগে, মানে তখন থেকে পাহাড় স্টার্ট হয়। তাই ভাবলাম অল্প কিছু দৃশ্য ক্যাপচার করে রাখি, যেটা আপনাদের কাছে শেয়ার করলে আপনাদের হয়তো ভালো লাগবে। কারণ পাহাড় কার না ভালো লাগে বলুন, সেই পাহাড়ের খোঁজেই তো আমরা যাচ্ছি। আসলে আমার দিদির ছেলের এক্সাম শেষ হচ্ছে, আমার ছোটো ভাগনার, আর বড় ভাগনাও ছুটিতে এসেছে এখানে। আর এদিকে আমার ছেলেরও মাধ্যমিক পরীক্ষা শেষ, তাই সবাই মিলে ঠিক করেছি দার্জিলিং বেড়াতে যাব। ওদিকে আমার ভাইয়ের বউ, ভাস্তি, আবার দাদা বৌদি ভাস্তা সবাই কিন্তু জংশনে ওরাও আসবে। তারপরে একসাথে আমরা টয় ট্রেন করে যাব দার্জিলিং বেড়াতে। আর জানেন মনের মধ্যে যে কী আনন্দ তোলপাড় করছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এটা হলো সেই সেবক ব্রিজ। সেবক ব্রিজটা তো খুব সুন্দর দেখতে, সবাই জানেন। আর যারা দেখেননি তারা চট করে আমার এই ভিডিওর মাধ্যমে সেবকের ব্রিজটা একটু দেখে উপভোগ করে নিন। দারুণ সুন্দর, খুব সুন্দর, মানে এই জায়গাটাও মানে একটা খুব সুন্দর একটা জায়গা। যাই হোক, এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর মনের মধ্যে জানেন তো অনেকটা আশা যে আমরা টয় ট্রেনে যাবো, কারণ টয় ট্রেনে না এর আগে কখনো উঠিনি। এই টয় ট্রেনের আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু আমরা টয় ট্রেনের টিকিটটা কেটেছি। যাই হোক, আমরা জংশনে এসে পৌঁছে গেলাম। এসে দেখি এখানে দাদা বৌদি ভাই বউ সবাই চলে এসেছে। তারপরে আমরা এখানে সকালে টিফিনটা করে নিচ্ছি। যদিও ভাইরা হচ্ছে রাস্তায় টিফিন করে নিয়েছে, আর আমরা বাড়ির থেকে টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটাই আমরা টিফিন করে নিচ্ছি। আর টিফিনে ছিল পরোটা, পায়েস আর মিষ্টি, তাই আমরা খেয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমরা ভীষণ আনন্দে আছি, কিন্তু এই আনন্দটা না ধীরে ধীরে নিরাশায় পরিণত হচ্ছে। তার কারণ হলো এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, আর ট্রেনের টাইম আছে 10টা 25-এ। ট্রেনের কোনো খবর নেই। এদিকে ট্রেনের কথা কেউ বলতেই পারে না। ইনকোয়ারি অফিসে গেলাম, সেখানেও ঠিকঠাকভাবে ওরা বলতে পারছে না। না কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই। শুধু আমরা নয়, আমাদের সাথে আরও প্যাসেঞ্জাররা, তারাও বুঝতে পারছে না এই ট্রেন কখন আসবে, কী হবে। তোরা কি এখন বাজে ঘড়িতে হচ্ছে 11টা 16। হ্যাঁ 10টার সময় আমাদের এখান থেকে 10টা না 10টা 25 টাকা ছিল জংশনে। এখন বাজে 11টা 16 কিন্তু এখন অবধি ট্রেনের কোনো মাও নাই বাপু নাই।
অফিসে গিয়েও খোঁজ করা হলো, বলে ওরা জানে না, কিন্তু মনে হচ্ছে এখন চলে আসছে। দাঁড়ান আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। অবশেষে আমাদের দুশ্চিন্তার অবসাদ ঘটল। দেখতে পেলাম ট্রেন আসছে, ধীর গতিতে আসছে। ঠিক আছে, তবু তো আসছে। এবার ট্রেনে চেপে আমরা হই হুল্লোড় করতে করতে দার্জিলিংয়ে যাব। এটাই আমাদের মনের মধ্যে ভীষণভাবে আশায় আছি যে কখন আসবে ট্রেনটা। অবশ্যই ট্রেনটা তো আসছে। আর মনের মধ্যে যে কী আনন্দ তোলপাড় করছে ট্রেনটাকে দেখে আপনাদের বুঝে পারবো না। জানেন তো, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। আশ্চর্য হয়ে গেলাম যে টয় ট্রেনটা আসলো, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোনো কেউ খবর রাখে না, কী জানো বুঝতে পারছি না। যাই হোক, ট্রেনে তো উঠে পড়লাম, এবার বসলাম যে যার সিটে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা ছিলাম 11 জন। আর এই বগিটার মধ্যে মোটামুটি আমরাই ভরে গেছিলাম, আর কয়েকজন প্যাসেঞ্জার ছিল। যাই হোক, আর এটা যে দেখছেন এটা হচ্ছে গমের লাড্ডু। সেটা আমার দিদি কিষানগঞ্জ থেকে নিয়ে এসেছিলো। কী যে অপূর্ব স্বাদ খেতে, কি বলবো। মানে মনে হয় কি সম্পূর্ণটা মনে ঘিয়ে বানানো। মানে ওখানকার আমার মনে হয় কিষানগঞ্জের এটা ফেমাস লাড্ডুই হবে বোধহয়, এত টেস্ট লাগে। ও যতবার আসে এটা নিয়েই আসে। এখন এখান থেকে আমরা এই যে দেখছেন এটা হলো শুকনা স্টপেজে থেমেছে। তারপরে আমরা যাচ্ছি। বেশ ভালো লাগছে। হ্যাঁ, প্রথম অবস্থায় মিথ্যাটা বলবো না, একটু গরম গরম লাগছিল। কিন্তু যখন থেকে শিলিগুড়িটা পার হয়ে পাহাড়ি পথের দিকে যাচ্ছে তখন থেকে আনন্দটা যেন আরও ডবল হচ্ছে। কারণ আমরা সাইড সিনারিগুলো দেখতে দেখতে যাচ্ছি। এদিকে অনেক কিছু স্ন্যাক্স খাচ্ছি, সবাই সবার মতন। আমার দাদা, বৌদি, ভাইয়ের বউ, মানে সবাই যার যার মতন স্ন্যাক্স অনেক কিছু নিয়ে এসেছিলো। চকলেট বলুন, স্ন্যাক্স বলুন, খাচ্ছি দাচ্ছি আর সাইড সিনারিগুলো দেখতে দেখতে যাচ্ছি। কী যে আনন্দ হচ্ছে কি আর বলবো। মানে খুব খুব মজা হচ্ছিল। আর এমন একটা কথা বলতেছিল সবাই, ইয়ার্কি করছে, মানে আমরা হেসে মানে উল্টে যাচ্ছি, মানে দারুণ মজা হচ্ছিল। তারপরে এই পাহাড়ের মাঝখান দিয়ে এই যে পাহাড় ঘেঁষে ট্রেনে যাওয়া, এটা যে একটা মানে অন্যরকম অনুভূতি, সেটা মানে কি বলবো, দারুণ লাগছিল, সেই মজাটা লাগছিল। কিন্তু আমরা এখনও জানি না আমাদের সাথে এর পরবর্তীতে কি হতে চলেছে। আমরা তো ভীষণ মজাতে যাচ্ছি। আর খাবার দাবারও এখানে বলছিল যদি আপনারা অর্ডার করেন তাহলে অর্ডার করে নিতে পারেন, তাহলে তিনধারিয়ার থেকে তারপরে খাবারগুলো প্যাক করে দিবে। কিন্তু আমরা কোনো খাবার অর্ডার করিনি, যেহেতু আমরা বাড়ির থেকেই সবাই সব খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। যে যার বাড়ির থেকে সবাই মানে সবার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। তা আমরা এটা ঠিক করেছিলাম যে আমরা সারা দিন ট্রেনের মধ্যে হই হুল্লোড় করতে করতে যাব, এই টয় ট্রেনের মজাটা আমরা উপভোগ করব। যার জন্যই কিন্তু এই টয় ট্রেনের টিকিট কাটা। তারপরে আমরা চলে এলাম তিনধারিয়ায় এসে এখানেও ভীষণ ভালো লাগলো। এখানে বাথরুমেরও সুব্যবস্থা ছিল। যারা যারা খাবার অর্ডার করছে তারা খাবারও এখান থেকে নিয়ে নিল। একটা বড় ক্যান্টিনও ছিল এখানে। আর সবাই সবার মতন ফটো তুলছি, আনন্দ করছি। মানে দারুণ একটা মজা, মানে একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেল। কী যে ভালো লাগছিল বলতে পারবো না। কিন্তু তারপরে যে আমাদের সাথে কি হতে চলেছে সেটা কিন্তু এখন অবধি আমরা জানি না। আপনারাও জানবেন, এই ভিডিওটার মাধ্যমেই জানতে পারবেন। তারপর এর মধ্যে আমাদের টিফিনও হয়ে গেছিলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে তিনধারিয়ার থেকে আমরা ট্রেনে উঠলাম। তারপরে হঠাৎই ট্রেনটা মানে টলমল করছিল আর ভীষণ আওয়াজ হচ্ছিল। তারপরে কি হলো বুঝতে পারলাম না, হঠাৎ করে আমরা ব্লাইন্ড হয়ে গেলাম। তারপর ট্রেনটা থেমে গেল। তারপরে ট্রেন থেকে সবাই বেরিয়ে গেলাম। মানে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে দেখি যে ট্রেনের চাকা ট্র্যাক থেকে বের হয়ে গেছে আর ট্রেনের রাস্তার দেখুন কি পরিস্থিতি। মানে এই সময় আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। যে ট্রেনটা মানে আর একটু হলেই আমাদের যে কি বড় বিপদ হতো মানে বলে বোঝাতে পারবো না। মানে এত আওয়াজ হচ্ছিল, আমরা ট্রেনে মানে প্রচণ্ড ট্রেনটা লাফালাফি করছিল, বুঝতে পারছিলাম না যে কি হয়ে গেল। তারপরে তো ভীষণ চিন্তায় পড়ে গেলাম এখন কি হবে। তারপরে ট্রেন থেকে আমরা সবাই নেমে গেলাম, সাথে সব প্যাসেঞ্জারও নেমে গেছিলো। কারণ সেখানে ট্রেনটার মধ্যে থাকাটা খুব একটা সুবিধাজনক হচ্ছিল না, কারণ ট্রেনটা পুরো দুল ছিল, যখন তখন উল্টে যেতে পারে। তাই আস্তে ধীরে করে একজন একজন করে প্যাসেঞ্জার আমরা বেরিয়ে গেলাম। তারপরে কি হবে বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম রেলকর্মীরা লোক ডাকলো ট্রেনটাকে ঠিক করার জন্য। এখন অবধিও আমরা জানি না ট্রেনটা ঠিক হবে কি না, কারণ সময়ের কিন্তু যাচ্ছেই, মানে সবাই এগিয়ে যাচ্ছে। আর সবথেকে আশ্চর্য ব্যাপার, এই ঘটনা বলে এখানে 2 দিন পরপরই হয়।
মানে আশেপাশে লোকজনের কাছে শুনলাম, এমনকি টিটিরাও বলছিল যে এরকম ঘটনা বলে ঘটতেই থাকে। তাহলে কেন এগুলোর সঠিক ব্যবস্থা নেওয়া হয় না? আর সবচেয়ে বড় ব্যাপার যে আমরা সবাই আর কি সাধারণ মানুষরা এত আনন্দ করে এতগুলো টাকা দিয়ে টয় ট্রেনের টিকিট কেটে তারপরে এরকম পরিস্থিতিটা কেন হয় জানি না। তবে একটা আশা আলো দেখতে পেলাম, কারণ সবাই বলছে যে না, ট্রেনটা এখন ঠিক হবে, ট্রেনে করে আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে পারবো। এদিকে অনেক প্যাসেঞ্জাররাই অন্য গাড়ি রিজার্ভ করে চলে গেল, কিন্তু আমরা গাড়ি রিজার্ভ করিনি, কারণ আমরা যেহেতু টয় ট্রেনের টিকিট কেটেছি তাই ভাবলাম যে ওরা যে ব্যবস্থাটা করবে সেই ব্যবস্থাটাই, রাত্রি 10টা বাজলে আমরা সেই ব্যবস্থাটাই গ্রহণ করব। আর রাস্তাটা দেখেছেন কি করে ভেঙে গেছে, মানে চাকাটা তো রাস্তার থেকে নেমে গেছিলো, ট্র্যাকের থেকে নেমে গিয়ে এইভাবে ছাত্রাতে গাড়িটি যাচ্ছিলো। আর আশ্চর্য ব্যাপার, ড্রাইভারটা তাও বুঝতেই পারেনি, এখান থেকে বাঁশি বাজাচ্ছে, তারপরে গিয়ে ট্রেনটা থামালো। আর একটু 5 মিনিট যদি আরেকটু হতো না, আমরা সবাই খাদে গিয়ে পড়ে যেতাম। এখন আমাদের বলা হলো ট্রেনটা ঠিক হয়েছে, তারপরে ধীরে ধীরে সবাইকে ট্রেনের মধ্যে গিয়ে বসতে বললো। আমরা সেই মতো সবাই গিয়ে ট্রেনে বসলাম। যাক, একটু আনন্দ হচ্ছিল যে যা, ট্রেনটা তো ঠিক হয়েছে, এবার আমরা হয়তো টয় ট্রেন করে দার্জিলিং যেতে পারবো। আর এই টয় ট্রেনের আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু আমরা টয় ট্রেনে সারাটা দিন, মানে এতটা সময় লাগে, এতটা টাকা লাগে, তবুও আমরা টয় ট্রেনের জন্য টিকিট কেটেছিলাম। কিন্তু তারপরে শোনা গেল এই ট্রেন ঠিক হয়নি। তা রেলকর্মীরা গাড়ির ব্যবস্থা করেছে, সেই গাড়ি করে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, যদি আমরা গাড়ি করেই যাব তাহলে কেন টয় ট্রেনের টিকিটটা কাটবো? আর টয় ট্রেনের টিকিটটা কিন্তু অনেকটা বেশি, এক একজনের 1400-1500 টাকা করে টিকিট, যেখানে গাড়ি আমাদের জংশন থেকে দার্জিলিং যেতে একটা গাড়ি ভাড়া 3500 টাকা হয়ে যায়। সেখানে এতগুলো টাকা দিয়ে আমরা যেহেতু টয় ট্রেনের টিকিট কেটেছি, তাহলে কি এগুলো কি সাধারণ মানুষের সাথে শুধু স্ক্যাম করা? কারণ ঘটনাটা শুধু আজকের ঘটনা না, এরকম ঘটনা বলে প্রায় দিনই হয়। তাই আমার প্রশ্ন এখানে থেকেই যায়, যদি আমরা টয় ট্রেন করে যেতেই না পারি তাহলে এতগুলো টাকা কেন নেয় ওরা? কোনো সার্ভিস যদি ঠিক মতো নাই দিতে পারে। তারপরে আমাদের টয় ট্রেন তো আর আসতে পারলাম না, তারপর ওখান থেকে ওরা গাড়ি ঠিক করে দিয়েছিল, গাড়ি করে এই যে আমরা এখন হোটেলে এসে পৌঁছাইছি। এখন ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে সবাই মিলে একটু গল্প করতেছি। খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার বানানো হয়ে গেল, চাও খেলাম। আমি খাইনি, আমার শরীরটা অত ভালো ছিল না, খাইনি। এখন হচ্ছে সবাই মিলে এই যে বসছি আমরা, বসে আড্ডা দিচ্ছি। খুব আজকে মানে হ্যাপা বেরোয়েছে, মানে ভুলেও কেউ টয় ট্রেনে ওঠার আগে 10 বার ভেবে উঠবে না, ওঠারই দরকার নেই। 10 বার ট্রেনের দায়িত্বে আছে, তারাই তো বারবার বলতেছে প্রত্যেক দিনই নষ্ট হয়। তাহলে হ্যাঁ বললো তো, দেখো ব্লগারগুলো কেউ বলে না, দেখায় না, ইউটিউবে দেখায় না, সবাই আশ্চর্য নাকি ওটা কি কেউ একটা ইনফরমেশন দেয় না যে টয় ট্রেনের এত প্রবলেম। মানে এই যে গাড়িতে আসলাম, গাড়ির ড্রাইভারটা পর্যন্ত বলতেছিল, হ্যাঁ বললো তো, ডেলিকার রুটিন। তাহলে হ্যাঁ, ডেলিকার রুটিন বলতেছিল, বললো না। তাহলে এগুলা ঠকানো না মানুষ? তার মধ্যে যে ড্রাইভারটা মানে গাড়ি চালাতে পারে না তাকে বলে দিচ্ছে, নতুন করে শিখছে। এতগুলা করে টাকা, কোন টাকা? আমি তো টিটির সামনে গেছি, এতগুলো টাকা না যাতে কেউ ট্রেনে না ওঠে। সবাই আরামে আসা যাওয়া করতে পারে। অ্যাকচুয়ালি টিটিগুলোর তো দোষ নাই, এটা তো তোর তুমি ব্লগ করতেছো, তুমি ব্লগে পরিষ্কার বলে এই যে, দিবা, হ্যাঁ, আমরা কেউ ভুল করে না। কোনো সময় টয় ট্রেন উঠবেন না, সব থেকে বাজে। হ্যাঁ, আমার আমরা যে মতে একটা টয় ওই যে ট্রেন বন্ধ বাচ্চা হয়ে যাওয়া কাচ্চা নিয়ে সবথেকে পুরো ফ্যামিলিটা ভাবো। ওই আমরা এতজন ছিলাম, একটা সাহস ছিল। যদি মনে করো খালি তুমি যদি তোমার বরকে বাচ্চাকে নিয়ে আসতা, আচ্ছা মনে করো ওরা নাইমে পড়ছে, আমরা ছিলাম ভিতরে, যদি তখনই কিছু একটা হয়ে যেত, তখন ও কি হইতো না, আমাদের রক্ষা করবে না, ওরা কি করবে? ঘটনাটা বল তো, টয় ট্রেনে কি হয়েছিল বল। আমরা প্রথমে কি জানি জায়গাটা, তিনধারিয়া থেকে একটু ওখানে দাঁড়ালাম, সবাই খাওয়ার ঠাওয়া নিল, আমরাও লাঞ্চ করলাম, করার পর হাত ধুলাম। হাত ধোয়ার সাথে সাথে হঠাৎ ট্রেনটা প্রচন্ড বাউন্স করতে থাকলো, মানে ভীষণ রকম ভাবে বাউন্স করতে থাকলো, মোটামুটি 5-10 মিনিট বাউন্স করলো। আর মানে বিভৎস রকম একটা আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছে কি সব ভেঙে চলে যাচ্ছে। তারপর হচ্ছে টিটি গুলো সমানে সিটি বাজিয়ে যাচ্ছে। ড্রাইভার তো কিচ্ছু শুনতেই পাচ্ছে না, কোনো এমার্জেন্সি কিচ্ছু নেই ট্রেনটার মধ্যে। তারপর ফোন করে ড্রাইভারকে থামালো, তারপর দেখে যে ট্র্যাকের থেকে চাকাটা পুরো একদম বেঁকে ঢুকে গেছে।
আর ট্রেনটা পুরো দুলছে এরকম, আরেকটু হলে পাশে খাট, একদম সাথে সাথে শেষ। ভগবান আমাদের বিশাল বাঁচিয়েছে, নাহলে আজকে আর দার্জিলিং পৌঁছানো কেউ ভুলেও টয় ট্রেনে উঠবেন না। কোনো ব্লগার বলে না, কোনো ব্লগার বলে না এটা, আমি আশ্চর্য। আমরা কারণ আমরা অনেক ভিডিও দেখে তারপরে আসছি, খারাপটা কেউ বলে না। অনেক ব্লগারের ভিডিও দেখছি, সবাই ভালোটাই বলে। এটা প্রতিদিনের ঘটনা, এটা প্রতিদিনের ঘটনা, সেহেতু কেউ কিছু এই বিষয়ে বলে না। আমরা তো এক্সপিরিয়েন্স আমাদের, আর কেউ কোনো সময় টয় ট্রেনে উঠবে না। টাকাও যায়, টাকা তো যায়, পরিমাণটা তো আর অল্প না, না সময়ও যায়, আর প্রাণের প্রচন্ড রিস্ক। তারপরে অন্য একটা গাড়ি ওরা ঠিক করে দিছিল, কিন্তু এটা তো অন্য গাড়ি একটা পরে ঠিক করে দিল, সবাই তাও মিলে বলা বৃষ্টিতে সেই টয় ট্রেনে আসার মজাটা তো পেলাম না বৃষ্টির ঘটনাটা বলো। যার জন্য এত টাকা আমরা খরচা করলাম না, সেটাই জন্য এত বৃষ্টি ছিল যাতে আমরা সব ভিজে গেছি, বাচ্চারা তো ভিজে গেছি, আমরাও ভিজে গেছি। হ্যাঁ, অনেকে ছাতা নিচ্ছে, মানে কেউ ছাতা ওখানকার নেয়নি। স্টাফরাই বলছে যে এটা প্রতিদিনের ঘটনা আর কি। তাহলে ড্রাইভারটাই বলতে ড্রাইভারই বলছিল, মানে ওই আর কি আমাদের গাড়ির ড্রাইভার আর কি বলছিল যে এগুলো তো প্রতিদিনের ঘটনা। কেন রাখছে টয় ট্রেনটাকে? বন্ধ করে দিলেই পারে না? সব থেকে ভালো, এতগুলো মানুষের কোনো প্রাণের কোনো ওদের নেই, দেখতেই শুধু মনে হয় টয় ট্রেনে উঠবো, খুব বাজে, কি করবো, খুব বাজে এক্সপিরিয়েন্স। খুব বাজে experience। তাই আমরা চাই না যে আর কেউ উঠে, আর কি আরো প্রাণ আমাদের সংশয় মতো হোক। কেউ ঝুঁকি নিয়ে না আমরা যে সমস্যাটা পড়ছি সেটা যেন আর কেউ না, ওখানেই বসেছিলাম, মানে আর যদি 5 মিনিট ওরকম হতো তাহলে হয়তো আমরা আজকে বেঁচে ফিরতাম না। আমরা কেউ আর মানে থাকতাম না এরকম অবস্থা। আমাদের পুরা ফ্যামিলি ছিলাম, মানে কি অবস্থা যে হতো ভগবান জানে। বাড়িতে এতক্ষণ কান্নাকাটি শুরু হয়ে যেত, নিউজ পেপারে উঠে যেত। আমার মা বাবা অসুস্থ মানুষ অনেক আছেন, আমার শাশুড়ি আছে বাড়িতে, মানে আমার বর আছে বাড়িতে, আমার দিদি পাগল হয়ে যেত। তাহলে ছেলে বউ, তাহলে আর মার কথা চিন্তা করতো, 2 মেয়ে ছেলে নাতি নাতনি সব সবগুলাই পাগল হয়ে যেত। সবাই পাবে। আমাদের বাড়িতে। তারপরে আমরা রাতে খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেছে, তারপরে চলে এলাম খেতে। এখানে সবাই মিলে আমরা বসে পড়লাম খেতে, আর বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছিল। যাই হোক, রাতের খাবারে ছিল ডাল, আলু ভাজা আর চিকেন। রান্নাগুলো বেশ ভালোই ছিল, যা খেয়ে দিয়ে একটু শান্তি পেলাম। অনেক কষ্ট করে এসেছি।